প্রিয় বন্ধুরা ও ছাত্রছাত্রী, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমরা আলোচনা করতে এসেছি। যেটা হচ্ছে আজকের আলোচনার বিষয় হচ্ছে যে আমাদের টেস্ট পেপার, মাধ্যমিকের টেস্ট পেপার। আমাদের বিভিন্ন বিভিন্ন সংস্থার আছে, যে এবিটিএ, ডব্লিউবিটিএ, রায় মার্টিন, এইসব যে টেস্ট পেপারগুলো আছে। তো টেস্ট পেপার নিয়ে আজকে আলোচনা এসেছি, শুধুমাত্র লাইফ সায়েন্স পার্টটা নিয়ে। লাইফ সায়েন্সে কি কি কোশ্চেন হতে পারে। তো ছাত্রছাত্রীরা তোমরা দেখো, আর দেরি না করে চলো আমরা ভিডিওটা চালু করি। তো ব্যাপারটা হচ্ছে যে আজকে আমি যে টেস্ট পেপারের যেটা পেজটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তোমার যে আমাদের মাধ্যমিক পরীক্ষায় যে প্রথমেই যে 90 ফুল মার্কস, যে 90% হয়, 90 নাম্বার। তো 90 নাম্বারের মধ্যে ফার্স্ট যে চ্যাপ্টারে যে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। এখানে তোমার 15টা কোশ্চেনে 1 নাম্বার কোশ্চেন থাকে। তো এখানে একটা ফার্স্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন আছে যে পদ্মফুল দিনের আলোয় ফোটে ও অন্ধকারে মুদে যায়, এটি যে ধরনের চলন তা স্থির করো। ভালো করে বলছি, তোমরা শোনো। পদ্মফুল দিনের আলোয় ফোটে এবং অন্ধকারে মুদে যায়, মানে বন্ধ হয়ে যায়, এটি যে ধরনের চলন তা স্থির করো। অপশন আছে আমাদের 4টে অপশন আছে। একটা আছে সিসমোনেস্টিক, ফটোনেস্টিক, থার্মোনেস্টিক, কেমোনেস্টিক। এরপরে আমাদের এখান থেকে একটা যেটা ঠিক সেটাকে বেছে নিতে হবে। তাহলে পদ্মফুল আমি আগে আলোচনা করেছিলাম, আগের ভিডিওটা আছে, যে পদ্মফুল হচ্ছে কি, পদ্মফুলের যে চলনটা হয় সেটা হচ্ছে, অপশনটা হবে তাহলে ফটোনেস্টিক। বুঝা গেছে? ফটোনেস্টিক। তাহলে অপশনটা অ্যান্সারটা হচ্ছে কি, অপশন হচ্ছে ফটোনেস্টিক। চলো এরপরে হচ্ছে কি, মহিলাদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন, ডিম্বাশয়ে গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটি স্থির করো। মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ে গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটি স্থির করো। 4টে অপশন দেওয়া আছে। অপশন হচ্ছে কি এডিএইচ, টিএসএইচ, ইস্ট্রোজেন আর এসিটিএইচ। তাহলে মহিলাদের ক্ষেত্রে আমরা বলেছিলাম ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন। তাহলে এখানে কি দেওয়া আছে, তাহলে অপশনটা হবে কি ইস্ট্রোজেন। এরপরে নেক্সট পয়েন্ট হচ্ছে দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি নিম্নলিখিত মধ্যে শনাক্ত করো। মানে দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণ করতে মানব মস্তিষ্কের কোন অংশটা কাজে লাগে, সেটা হচ্ছে হাইপোথ্যালামাস, লঘু মস্তিষ্ক, থ্যালামাস, সুষমা শীর্ষক। তাহলে আমরা আগে আলোচনা করেছিলাম মস্তিষ্কের যে ভিডিওটা আছে, সেটা অবশ্যই তোমরা দেখেছিলে যে হাইপোথ্যালামাসের কাজটা। তাহলে হাইপোথ্যালামাস হচ্ছে কি দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের ক্ষেত্রে খুবই কাজে লাগে। ঠিক আছে? এরপরে হচ্ছে কি নিম্নলিখিত যেটি ইলিশের পরিযানের চালিকা শক্তি, মানে কেন ইলিশ মাছ পরিযান করে, নোনা জল থেকে মিষ্টি জলে আসে। তাহলে কোনটা হবে, খাদ্যের খোঁজে যাওয়া, না আত্মরক্ষার জন্য গমন, না আশ্রয়ের খোঁজে যাওয়া। 4 নম্বর অপশন ডিম পাড়ার জন্য গমন। তাহলে এখানের মধ্যে কোনটা হবে, পরিযানটা কেন হয় ইলিশ মাছ নোনা জল থেকে মিষ্টি জলে আসে, কারণটা হচ্ছে কি ডিম পাড়ার জন্য গমন। বুঝে গেছে? এরপরে হচ্ছে কি অক্ষিগোলকের যে অংশটি আলোক সুবেদী, অক্ষিগোলকের যে অংশটি আলোক সুবেদী সেটি নির্ণয় করো। অক্ষিগোলকের যেটা আলোক সুবেদী, মানে আলোটাকে আলোর প্রতিসরণ প্রতিসরণটা ঘটাতে সাহায্য করে, আমরা আলোচনা করেছিলাম। যেটা হচ্ছে কি তোমার লেন্স দেওয়া আছে, স্ক্লেরা দেওয়া আছে, করেট দেওয়া আছে, রেটিনা। তাহলে এখানে অপশন হবে কোনটা, রেটিনা। বুঝে গেছে? তাহলে তারপরে হচ্ছে কি নিচের কোনটি ডিএনএ গঠনগত উপাদান নয় তা স্থির করো। ডিএনএ গঠনের ক্ষেত্রে সাহায্য করে না কোন অংশটা, যেটা হচ্ছে ইউরাসিল ক্ষারক, ডিঅক্সিরাইবোজ শর্করা, অপশন হচ্ছে থাইমিন ক্ষারক, 4 নম্বর অপশন হচ্ছে ফসফরিক অ্যাসিড। তাহলে এখানে কোনটা হবে, এটা তোমার হবে ইউরাসিল ক্ষারক, যেটা হচ্ছে ডিএনএ গঠনের উপাদান নয়। বুঝে গেছে? এরপরে হচ্ছে কি নিচের কোন জোড়াটি সঠিক তা স্থির করো। এখানে দেওয়া আছে কি নাম্বার 1 রেণু উৎপাদন, অপশন দেওয়া আছে অ্যামিবা, খন্ডিভবন বা কেঁচো, এখানে কোরোকোদম ইস্ট, পুনরুৎপাদন ডায়াপ্টোপরিটারিয়াস। ঠিক আছে? এখানের মধ্যে কোনটা হবে, এখানের মধ্যে কোনটা সঠিক, সেটা হচ্ছে একমাত্র সঠিক হবে কি কোরোকোদম। এটা হচ্ছে ইস্টের ক্ষেত্রে দেখা যায়। এরপরে হচ্ছে কি জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের যে দশায় তা শনাক্ত করো। অঙ্গ এবং জননগ্রন্থি পরিপূর্ণতা ঘটে কোন দশায়, আমাদের যে 4টে দশা দেখা যায়, সেটা হচ্ছে কি শৈশব দশা, না বয়স সন্ধি দশা, না বার্ধক্য দশা, না সদ্যজাত দশা। তাহলে এখানে কোনটা হবে, বয়স সন্ধি দশা।
এরপরে হচ্ছে ক্রোমোজোম যে অংশের সাহায্যে ব্রেন তন্তু যুক্ত হয় তা শনাক্ত করো। ক্রোমোজোম যে অংশে মানে যখন আমরা কোষ বিভাজনের চ্যাপ্টারটা আলোচনা করবো তখন তোমরা বুঝতে পারবে যে ক্রোমোজোম যে অংশের সাহায্যে ব্রেন তন্তু যুক্ত হচ্ছে সেই যে অংশটার নাম হচ্ছে কি স্যাটেলাইট, টেলোমিয়ার, এনোয়ার, নাম্বার 4 নম্বর অপশন সেন্টোমিয়ার। তাহলে এখানে কোনটা হবে সেন্টোমিয়ার, বুঝে গেছে। মানুষের হাফ লাইফ কোষে অ্যালোজোমের সংখ্যা নির্ণয় করো। মানুষের অটোজোমের ক্ষেত্রে আলাদা, অটোজোম আর সেক্স ক্রোমোজোম আলাদা, ঠিক আছে। এখানে দিয়েছে অ্যালোজোমের সংখ্যা হচ্ছে একটা 1, বুঝে গেছে। 22টি, 2টি, 1টি, 40, 40 মানে 44টি। তাহলে এখানে কোনটা হবে একটি হবে, রাইট অ্যান্সার 1। মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হলো শনাক্ত করো। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য মটর গাছের কোনটা, যেটা হচ্ছে কুঞ্চিত বীজ, অপশন হবে কুঞ্চিত বীজ। এখানে দেওয়া আছে হলুদ রঙের বীজ, কুঞ্চিত বীজ, বেগুনি রঙের ফুল, কাক্ষিক পুষ্প। তাহলে এখানে অপশনের রাইট অ্যান্সার কুঞ্চিত বীজ, বুঝে গেছে। এরপরে হচ্ছে নিচের কোনটি অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে প্রাপ্ত ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত হলো তা স্থির করো। নিচের কোনটি অসম্পূর্ণ প্রকটতা, কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে। নিচের কোনটি অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে, অসম্পূর্ণ এখানে আন্ডারলাইন করতে, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে প্রাপ্ত ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাতটা হবে কোনটা 1:2, 2:2 হবে না 2:2 সেটা হবে না, কিন্তু কোনটা হবে 1:2:1, যেটা হচ্ছে 1:2:1 হবে, ঠিক আছে, রাইট অ্যান্সার। তাহলে হচ্ছে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ ও জিনোটাইপের রেশিওটা হচ্ছে কি 1:2:1, বুঝা গেছে। এরপরে মানুষের ক্ষেত্রে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য হবে তা স্থির করো। স্বাভাবিক একটা সম্পূর্ণ মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি একটি স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে, নর্মাল হিউম্যানের ক্ষেত্রে কোনটা হয় 44AA XY। এটা কেমন হবে 44AA এটা হচ্ছে ক্যাপিটালে হবে, ক্যাপিটাল X আর Y, X ক্রোমোজোম আর Y ক্রোমোজোম, বুঝে গেছে। 44AA XY এটা স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে, বুঝে গেছে। স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যাটা হয় 44AA XY। এরপরে হিমোফিলিয়ায় বাহক মাতা ও স্বাভাবিক পিতা কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা নিরূপণ করো। বলছে হিমোফিলিয়ায় বাহক, ভালো করে বুঝতে হবে। হিমোফিলিয়ায় বাহক হচ্ছে মাতার মধ্যে হিমোফিলিয়া বাহক হচ্ছে, কিন্তু পিতা হচ্ছে কি স্বাভাবিক নর্মাল, পিতার কিন্তু কোনো হিমোফিলিয়া নেই। তাহলে যদি কন্যা সন্তানদের ক্ষেত্রে হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার প্রবণতাটা কত থাকবে, যদি মাতা যদি কোনো কারণে হিমোফিলিয়া বাহক হয় কিন্তু পিতা যদি স্বাভাবিক পুরুষ থাকে, তাহলে কি হবে, তাহলে তার আক্রান্তের সম্ভাবনাটা হচ্ছে 0% হবে। এখানে অপশন আছে 100%, 75%, 50%, 0%। তাহলে এখানে অপশন হবে 0%, বুঝে গেছে। এরপরে আরেকটা যেটা কোশ্চেন আছে ক্যাপিটাল, এরপরের একটা কোশ্চেন হচ্ছে যে ক্যাপিটাল আর আরেকটা আছে কি YY, ক্যাপিটাল YY। তাহলে ডবল ক্যাপিটাল আর ক্যাপিটাল Y জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা স্থির করো। ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল Y জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়। যেহেতু ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল Y এখান থেকে আমাদের জিনোটাইপের থেকে উৎপন্ন সংখ্যা হবে 1, বুঝে গেছে। এখান থেকে একটা হবে, এখান থেকে হবে একটা, ক্যাপিটাল আর ক্যাপিটাল Y। কোশ্চেনগুলোকে তোমাদেরকে ভালো করে বুঝতে হবে, নাহলে কিন্তু এখানে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক ক্ষেত্রে স্মল আর ক্যাপিটাল Y স্মল y এটা থেকে কত উৎপন্ন হবে তখন এটা দেখা যাবে। এবার আমাদের হয় দুটো না একটা, অপশনটা মনে হয় যে কি হবে। তো সেই জন্য অবশ্যই তোমাদের এই কোশ্চেনগুলোকে ভালো করে বুঝতে হবে। তাহলে ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল Y জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা স্থির করো, এই যে সেটা হচ্ছে এক ধরনের। এরপরে যেটা হচ্ছে বিভাগ খ,
এখানে কি হচ্ছে বিভাগ হয়ে এখানে তোমার শূন্যস্থান পূরণ থাকে। শূন্যস্থান পূরণ 5টা কোশ্চেন থাকবে, যে 5টা কোশ্চেন নাম্বার 1 1 নাম্বার করে থাকবে 5 নাম্বার, আর এখানে কোশ্চেন থাকবে তোমার 6টা থেকে 7টা কোশ্চেন থাকে। তো এরপরে আমরা আলোচনা করব, এখানে একটা দিয়েছি কি বমন এক প্রকার, বমন এক প্রকার ড্যাশ প্রতিবদ্ধ ক্রিয়া। এটাকে হয়তো এটা হচ্ছে গমন হতে পারে, এখানে ভুল দেওয়া আছে, গমন এক প্রকার ড্যাশ প্রতিবদ্ধ ক্রিয়া। শিশুদের হাঁটা, কথা বলা, এগুলো হচ্ছে কি সহজাত বা জন্মগত প্রতিবদ্ধ ক্রিয়া। বুঝা গেছে? তাহলে এখানে অপশন কি হবে? ঠিক শূন্যস্থান, তাহলে গমন এক প্রকার সহজাত প্রতিবদ্ধ ক্রিয়া, শূন্যস্থান পূরণে হবে কি সহজাত প্রতিবদ্ধ ক্রিয়া। নেক্সট, পেশি অথবা ড্যাশ কারক অঙ্গ রূপে কাজ করে। পেশি অথবা কারক, পেশি অথবা ড্যাশ কারক অঙ্গ হিসেবে কাজ করে। কারক অঙ্গটা হচ্ছে কি? কারক হচ্ছে কি যখন আমাদের বাহক এবং কারক যখন মস্তিষ্ক থেকে স্নায়ু কেন্দ্র থেকে কোনো এক জায়গায় আমরা কি হয়, আমরা যখন কোনো কারণে গরম কোনো আমাদের হাতটা যদি কোনো গরম কোনো জিনিসের উপর দিয়ে কোনো হাত পড়ে, তখন কি হয় সেই সেন্সারটা আমরা সরাসরি হাত সঙ্গে সঙ্গে হাতটা সরিয়ে নিই। কেন হয়? তাহলে সেই উদ্দীপনাটা মস্তিষ্কে গিয়ে পৌঁছাচ্ছে, মস্তিষ্ক থেকে আবার রিটার্ন বাহকের মাধ্যমে আমাদেরকে ইন্ডিকেট করছে যে না এটা গরম জিনিস, সেখান থেকে হাতটাকে সরিয়ে নিতে হবে। তো সেই জন্য এই যেটা হয়, তাহলে এখানে অপশন দিয়েছে পেশি কার মাধ্যমে হচ্ছে, পেশি এবং অথবা ড্যাশ কারক অঙ্গ রূপে কাজ করে। এখানে হচ্ছে কি পেশি অথবা গ্রন্থি, এখানে যে গ্রন্থিগুলো থাকে সেগুলোও তো বা কারক হিসাবে আমাদের সেন্সারি অর্গান হিসাবে কাজ করে। তো সেই জন্য এখানে অপশন হচ্ছে গ্রন্থি কারক অঙ্গ রূপে কাজ করে। এরপরে ধানের ফুল ড্যাশ বায়ু ড্যাশ পরাগী ফুলের উদাহরণ। ধানের ফুল হচ্ছে বায়ু পরাগী ফুলের উদাহরণ। বায়ুর মাধ্যমে পুংস্ত্রীর সঙ্গে স্ত্রীর সঙ্গে মিলন ঘটে, যেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে সেই জন্য বায়ু পরাগী ফুলের উদাহরণ। বুঝে গেছে? প্রাণী কোষের বিভাজনকে কি বলা হচ্ছে? প্রাণী কোষের বিভাজনকে বলা হচ্ছে ড্যাশ মাইটোসিস। প্রাণী কোষের বিভাজনকে, প্রাণী কোষের এখানে যেটা আছে আমাদের প্রাণী কোষের বিভাজনকে আমাদের কি বলা হচ্ছে? কোন বিভাজন বলা হয়? বিভাজনকে কি বলা হচ্ছে? অ্যাস্ট্রাল বিভাজন। প্রাণী কোষের বিভাজনকে বলা হচ্ছে অ্যাস্ট্রাল বিভাজন। বুঝে গেছে? প্রাণী কোষের বিভাজন হচ্ছে অ্যাস্ট্রাল বিভাজন। এরপরে হচ্ছে জাইগোট এবং প্রতিটি ড্যাশ কোষে একটি জিনের এক জোড়া থেকে অ্যালিল উপস্থিত হয়। জাইগোট এবং ডিপ্লয়েড কোষ, ডিপ্লয়েড এবং হাপ্লয়েড থেকে এখান থেকে কি হচ্ছে বলছে জাইগোট এবং প্রতিটি ড্যাশ কোষে একটি জিনের এক জোড়া করে অ্যালিল উপস্থিত হয়। জাইগোটে থাকবে এবং হচ্ছে কি ডিপ্লয়েড কোষে এক জোড়া করে অ্যালিল উপস্থিত থাকে। মটর ফুলে ড্যাশ এবং প্রয়োজনে ইতর প্রয়োগ ঘটানো হয়। প্রয়োজনে ম্যান্ডেলিন যেটা ইতর প্রয়োগ ঘটেছিল সেটা হচ্ছে প্রয়োজনে, কারণ তার মটর ফুল দরকার ছিল সেটা জন্য এক্সপিরিয়েন্সের জন্য। আর আরেকটা কি হচ্ছে মোটর ফুলে স্বপরাযোগও ঘটানো যায়। তাহলে মোটর ফুলে স্বপরাযোগও ঘটানো যায় এবং ইতর পরাযোগও ঘটানো যায়। তাহলে এখানে কোনটা হবে? মোটর ফুলে স্বপরাযোগ এবং প্রয়োজনে ইতর পরাযোগ ঘটানো যায়। বুঝছে? এরপরে জিব্রেলিন সত্য মিথ্যা এখানে দেওয়া আছে, যেখানে হচ্ছে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, যে কোনো 5টি। এখানে অপশন আছে 1 2 3 4 5 6টা দেওয়া আছে, তার মধ্যে আমাদেরকে 5টা করতে হবে। তো এখন এখানে নাম্বার ক্যারি করতে হবে 1 নাম্বার, 5টা কোশ্চেন থাকে 5 × 1 মানে 5। তো এখন দেখে নিই, জিব্রেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্তমোচন রোধ করে। জিব্রেলিন হরমোন দ্বারা অকাল পত্তমোচন রোধ হয় না, সেটা হচ্ছে মিথ্যা। ঠিক আছে? এরপরে হচ্ছে কি ডিএনএ থেকে অ্যাড্রিনিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে। অ্যাড্রিনিন গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে। ডিএনএতে অ্যাড্রিনিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে। এটা মিথ্যা, গুয়ানিনের সঙ্গে থাকে না। ডিএনএতে যে অ্যাড্রিনিন থাকে তার হাইড্রোজেন বন্ধনটি সেটা গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে না। ঠিক আছে? এরপরে হচ্ছে কি মটর গাছের ক্ষেত্রে সংকরণের ফলে উৎপন্ন উদ্ভিদগুলি বন্ধা হয়। মটর গাছের কখনোই হতে পারে না বন্ধা, মানে হচ্ছে তার ফুল ফল কখনোই ফুটবে না। এটা তো আমরা সবসময় জানি যে মটর গাছের ক্ষেত্রে সংকরণের ফলে উৎপন্ন উদ্ভিদগুলি বন্ধ হয়, এটা আমরা নর্মাল কোশ্চেন, এটা মিথ্যা হয় না। এরপরে আছে কি স্মল আর বিশুদ্ধ সাদা এবং মসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ।
স্মল বিবি এবং স্মল আর বিশুদ্ধ সাদা মসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ। এটা প্রসিদ্ধ, এটা একদম সত্যি, কারণ এই ক্ষেত্রে এটা হচ্ছে এটা সত্য হবে। তার কারণ হচ্ছে কি এখানে স্মল বিশুদ্ধ সাদা এবং বিশুদ্ধ সাদা, এখানে বিশুদ্ধ সাদা এবং মসৃণ লোমযুক্ত জিনোটাইপ যুক্ত হয়। এটা যখন আমরা দেখাবো সেটা তখন তোমরা বুঝতে পারবে। এখন এটা হচ্ছে সত্যি। এরপরে হচ্ছে পুরুষ হেটারোগ্যামেটিক প্রকৃতি, পুরুষ হেটারোগ্যামেটিক প্রকৃতি, এটা হচ্ছে তোমার মিথ্যা। পুরুষ হেটারোগ্যামেটিক প্রকৃতি, পুরুষ হচ্ছে হেটারোগ্যামেটিক হয়, এটা হচ্ছে সত্য, বুঝে গেছে। এরপরে হচ্ছে কি উদ্ভিদ কোষে মায়োটিসিস কোষ বিভাজনে সেন্ট্রিওল বেম গঠন করে, উদ্ভিদ কোষে মায়োটিসিস কোষ বিভাজনে সেন্ট্রিওল বেম গঠন করে না। উদ্ভিদ কোষে মায়োটিসিস কোষ বিভাজনের অবশ্য কখনোই সেন্ট্রিওল বেম তন্তু গঠন করে না, সেটা হচ্ছে মিথ্যা। এটা পুরো ডিটেলস করতে গেলে অনেক সময় লাগবে, তো আমরা আলোচনা করে দেবো। তোমাদের কোনো অসুবিধা হলে অবশ্যই তোমরা এই ভিডিওগুলো অবশ্যই লাইক এবং শেয়ার করবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের কোন জায়গাটাতে তোমাদের অসুবিধা হচ্ছে, ঠিক আছে। এরপরে আমাদের দেওয়া থাকে স্তম্ভ। এ স্তম্ভের সঙ্গে বি ম্যাচিং এর ক্ষেত্রে ম্যাচিং দেওয়া আছে। ম্যাচিং এর ক্ষেত্রে কোনটা কি দেওয়া আছে বলছে সিএসএফ দেওয়া আছে। এটা কার সঙ্গে হবে? সিএসএফ হচ্ছে মস্তিষ্কে কোষে সাইনোভিয়াল তরল, একটা আছে সাইনোভিয়াল তরল আর সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এখানে দেওয়া আছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইডটা এখানে অপশন দেওয়া আছে কি মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ করে। তাহলে সিএসএফ হচ্ছে কি মস্তিষ্কের সঙ্গে যেটা শোষণা শীর্ষ এবং মস্তিষ্কের যে সিএসএফ তরলটা থাকে সেটা হচ্ছে মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ করে, বুঝে গেছে। তাহলে এটা ঠিক হবে। এটা অপশনের সঙ্গে এ তে দেওয়া আছে সিএসএফ, এটা হবে মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ করে, বুঝে গেছে। এরপরে হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। আমরা হরমোনের ক্ষেত্রে পড়েছিলাম ডায়াবেটিস অ্যান্টি ডাইউরেটিক হরমোন কম ক্ষরণের ফলে ঘটে। তাহলে এখানে কোনটা হবে? ডায়াবেটিস হচ্ছে কি ডায়াবেটিস ইনসিপিটাস হচ্ছে এডিএইচ এর কম ক্ষরণের ফলে ঘটে। তাহলে এটা ঠিক হবে, কার সঙ্গে কাজ ম্যাচ হবে? ডায়াবেটিস ইনসিপিটাস এডিএইচ এর কম ক্ষরণের ফলে ঘটে। এরপরে হচ্ছে কি ক্রসিং ওভার বিভাজন। ক্রসিং ওভার কার ক্ষেত্রে দেখা যায়? ক্রসিং ওভার মিওসিসের ক্ষেত্রে দেখা যায়। এরপরে পত্রজ মুকুল হচ্ছে কি পাথরকুচি পাতায়। পাথরকুচি পাতা যেটা হচ্ছে এই যে পত্রজ পাতা এই যে ধারে যে পত্র মুকুলগুলো হয় রেখে দিলে পাথরকুচি গাছে এখানে যে মুকুলগুলো তৈরি হয় সেইটাকে বলছে পত্রজ মুকুল। তো পত্রজ মুকুল কাদের ক্ষেত্রে দেখা যায়? পাথরকুচি ক্ষেত্রে। এরপরে হচ্ছে থ্যালাসেমিয়া ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? থ্যালাসেমিয়া এখানে অপশন দেওয়া আছে এডিএইচ এ কম ক্ষরণে, কচুরিপানা, মিওসিস, হিমোগ্লোবিন উৎপাদনের ত্রুটি, পাথরকুচি আর মস্তিষ্কে কোষে পুষ্টি সরবরাহ হয়ে গেছে। এরপরে তাহলে আমাদের কোনটা হবে? থ্যালাসেমিয়া হচ্ছে কি হিমোগ্লোবিন উৎপাদনে যদি ত্রুটি হয়, যদি কোনো কারণে লোহিত রক্তকণিকার উৎপাদন কমে যায়, তখন শ্বেত রক্তকণিকার পরিমাণটা পড়ে যায়, তখন ছেলেটাকে কোনো মানুষকে দেখে তার ফ্যাকাশে মনে হয়। তো সেইটা হচ্ছে থ্যালাসেমিয়া হচ্ছে কি হিমোগ্লোবিন উৎপাদনে ত্রুটি। অসম্পূর্ণ প্রকটতা কার দেখা যায়? প্রথম সূত্রের অসম্পূর্ণ প্রকটতা কার ক্ষেত্রে দেখা গেছিল? অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলিভের প্রথম সূত্রের ব্যতিক্রমের ক্ষেত্রে দেখা গেছিল অসম্পূর্ণ প্রকটতা, বুঝে গেছি? অসম্পূর্ণ প্রকটতা। এরপরে আছে আমাদের কি 1 নম্বরে কোশ্চেন 6টা থাকবে, যে কোনো 6টি বি সদৃশ্যগুলি লেখো। এখানে দেওয়া আছে বি সদৃশ্য কোনটি হচ্ছে? মধুমেহ, বামনত্ব, গলগণ্ড, হিমোফিলিয়া। মধুমেহ, বামনত্ব, গলগণ্ড এগুলো তো হরমোনের প্রভাবে হয়, কিন্তু হিমোফিলিয়াটা হচ্ছে কি এটা যে লোহিত রক্ত হিমোগ্লোবিনের যদি উৎপাদনের ত্রুটি হয় তাহলে হিমোফিলিয়া দেখা যাবে। তাহলে এইটা হচ্ছে বি সদৃশ্য হচ্ছে কি তোমার হিমোফিলিয়া। এরপরে বলছে রড কোষের কাজ কি? রড কোষের কাজ হচ্ছে কি যখন কালো কম থাকে, খুব কম পরে কাজ হচ্ছে কি রড কোষের কাজ কি?
রড কোষের কাজ হচ্ছে কি, আমরা যখন চোখের ক্ষেত্রে আলোচনা করছি, রড কোষের কাজ হচ্ছে কি, যখন কোনো মৃদু আলো কম আলোতে দর্শনের ক্ষেত্রে সাহায্য করে, যেখানে কোনো জায়গায় কম আলো আছে সেইখানে সেটা রেড কোষের কাজ হচ্ছে আলোটা দর্শনের ক্ষেত্রে সাহায্য করে, মানে দেখতে সুবিধা করে, এটা হচ্ছে রড কোষের কাজ। নেক্সট, নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোড়টি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টি শূন্যস্থান উপযুক্ত বসাও। মায়োটিসিস, মায়োটিসিস কার হয়? ভ্রূণ মূলের ক্ষেত্রে দেখা যায় মায়োটিসিস, তাহলে ভ্রূণ মূলের ক্ষেত্রে দেখা যাচ্ছে। আর কি হচ্ছে, রেণু মাতৃকোষ দেওয়া আছে, রেণু মাতৃকোষ কি দেওয়া আছে, রেণু মাতৃকোষ কার ক্ষেত্রে দেখা যায়? তাহলে মায়োটিসিসের ক্ষেত্রে ভ্রূণ মূল, আর রেণু মাতৃকোষের ক্ষেত্রে দেখা যায় কোন বিভাজন দেখা যায়? মিওসিস বিভাজন, মিওসিস কোষ বিভাজন। তাহলে এখানে কি লিখতে হবে? মিওসিস কোষ বিভাজন রেণু মাতৃকোষের ক্ষেত্রে। আর ভ্রূণ মূলের ক্ষেত্রে কি হচ্ছে? মায়োটিসিস বিভাজন। এরপরে নেক্সট, ডিএনএ হলো একটি বৃহৎ জৈব অণু যা নিউক্লিয়াসের মধ্যে কুণ্ডলীকৃত অবস্থায় বা আংশিক উন্মুক্ত অবস্থায় থাকে। বক্তব্যটি সত্য না মিথ্যা করতে হবে, ভালো করে কোশ্চেনটা বোঝো। ডিএনএ হলো একটি বৃহৎ জৈব অণু যা নিউক্লিয়াসের মধ্যে কুণ্ডলীকৃত অবস্থায় বা আংশিক উন্মুক্ত অবস্থায় থাকে। নিউক্লিয়াসের মধ্যে কুণ্ডলীকৃত মানে ডিএনএটা যখন হচ্ছে একটা নিউক্লিয়াসের মধ্যে পেঁচানো অবস্থায় থাকবে, পেঁচানো অবস্থায় থাকে, যা নিউক্লিয়াসের মধ্যে কুণ্ডলীকৃত এবং আংশিক উন্মুক্ত, কখনো কখনো এই জায়গায় নিউক্লিয়াসের ক্ষেত্রে উন্মুক্ত থাকে। এটা সত্য না মিথ্যা? হ্যাঁ, এটা হচ্ছে সত্য। ডিএনএর ক্ষেত্রে কিছু নিউক্লিয়াসটা পেঁচানো থাকে আর কখনো কখনো উন্মুক্ত অবস্থায় থাকে। তো বুঝে গেছে? তো সেইটা হচ্ছে, তাহলে এখানে অপশন আছে সত্য না মিথ্যা, তাহলে এটা হবে সত্য। মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দাও। মানুষের ক্ষেত্রে সঞ্চালনের ক্ষেত্রে যে সঞ্চালনটা বংশ পরস্পরাস হয়, যেটা হচ্ছে কি, একটা যে কানের লতি আর একটা হচ্ছে রোলার আকৃতি জিহ্বা, এটা হচ্ছে তোমার সঞ্চারিত প্রকরণের উদাহরণ। মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় এফটি জনুতে প্রাপ্ত ফিনোটাইপের অনুপাত, F2 জনুতে যখনই ফিনোটাইপের অনুপাতটা হবে, তাহলে অনুপাত হবে 9:3:3:1, 9:3:1। ঠিক আছে, ফিনোটাইপে যখন অনুপাত হবে, এখানে বলেছে F2 জনুতে, এটা হচ্ছে F2 জনুতে যখন কি হচ্ছে প্রাপ্ত ফিনোটাইপের F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপের অনুপাত হচ্ছে 9:3:3:1, এটা ভালো করে মনে রাখবে, F2 জনুতে। আর ফিনোটাইপ আর জিনোটাইপে যখন অনুপাত হবে তখন 1:2:1, এটা আগের কোশ্চেনে দেওয়া আছে। এখানে দেখো 1:2, প্রাপ্ত ফিনোটাইপ এবং জিনোটাইপের অনুপাত হলো 1:2:1। তাহলে F2 জনুতে উদাহরণ হবে কি 9:3:3:1, বুঝা গেছে? এরপরে দেওয়া আছে কি, নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো। তাহলে কি হচ্ছে, নিচে চারটি বিষয়ের মধ্যে চারটি যে বিষয় দেওয়া আছে কি আছে, একটা দেওয়া আছে ফ্যাজেলাম, সিলিয়া, গমনাঙ্গ, ক্ষণপদ। তাহলে যে বিষয়টি খুঁজে বের করতে বলছে সেখানের মধ্যে এখানে কি আছে, ফ্যাজেলাম দেওয়া আছে, সিলিয়া দেওয়া আছে, গমনাঙ্গ দেওয়া আছে, ক্ষণপদ। তিনটি বিষয়ে একটি বিষয় অন্তর্গত। এই তিনটি বিষয়ের মধ্যে কোনটা হচ্ছে, সবই হচ্ছে কি গমনাঙ্গ, সবই হচ্ছে কি ঘনপদ। অ্যামিবার ক্ষেত্রে দেখা যায়, সিলিয়ারি ক্ষেত্রে সিলিয়ারি গমন দেখা যায়, আর প্যারামিশনের ক্ষেত্রে সিলিয়ারি গমন দেখা যায়, আর ফ্যাজেলা বিগ্লিনার ক্ষেত্রে ফ্যাজেলা গমন, যেটা হচ্ছে আমাদের গমনটা দেখা যায়, যেটা হচ্ছে জলের আন্দোলনে পড়লে একদিক থেকে আরেক দিকে বাহিত হয়। তাহলে এই তিনটি হচ্ছে কি গমনাঙ্গ। মানব বিকাশের তৃতীয় দশাটির নাম কি? মানব বিকাশের তৃতীয় দশাটির নাম হচ্ছে কি বয়ঃসন্ধি। তাহলে একটা হচ্ছে কি শৈশব, তারপর হচ্ছে একটা সদ্যজাত, আর একটা হচ্ছে শৈশব, তারপর হচ্ছে বয়ঃসন্ধি, তারপর হচ্ছে প্রাপ্তবয়স্ক। তো এর মধ্যে তৃতীয় দশাটির নাম হচ্ছে কি বয়ঃসন্ধি। তো এর নেক্সট হচ্ছে কি বিভাগ গ। বিভাগ গয়ে এখানে 12টি কোশ্চেন থাকবে, তার মধ্যে তোমার এখানে 12টি কোশ্চেন থাকবে, এখানে 12টি তোমাকে উত্তর করতে হবে। তো এখানে অপশন ক্ষেত্রে 2 নম্বরের কোশ্চেন, 12×24, ঠিক আছে? তো বন্ধুরা বা তোমার ছাত্রছাত্রীরা অবশ্যই এই টেস্ট পেপারগুলো ফলো করে আমাদের ভিডিওটা অবশ্যই ফলো করো। আর এই 2 নম্বর কোশ্চেনগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা কোশ্চেন তোমরা ভালো করে পড়বে। যে কোশ্চেনটা তোমাদের অসুবিধা হবে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে, গ্রুপে বা আমার ভিডিওতে নাম্বার দেওয়া আছে, অবশ্যই তোমরা সেই নাম্বারে কমেন্ট করো। আমি তোমাদেরকে এই 2 নম্বরে যে কোশ্চেনটা অসুবিধা হবে সেই কোশ্চেনটা নিয়ে তোমাদের ডিটেলস আলোচনা করব।
আর এই ভিডিওটা অবশ্যই তোমরা দেখতে থাকো আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আরো বড় করো যাতে আমরা তোমাদেরকে আরো নতুন নতুন ভিডিও দিতে পারি। আর আরেকটা একটি বিশেষ আকর্ষণ যেটা হচ্ছে কি, আমি আরেকটা এই পরের ভিডিওতে যেটা হচ্ছে তোমাদেরকে একটা সাজেশন দেবো, সেই সাজেশনটা তোমরা অবশ্যই 90% মোটামুটি আসার সম্ভাবনা, কারণ 100% তো বলা সম্ভব নয়, 90% তো অবশ্যই আসবে। তোমরা যে কোশ্চেনগুলো দেবো তোমরা অবশ্যই সেই কোশ্চেনগুলোকে দেখবে এবং নিজেদের মধ্যে কালচারাল করবে। তো বন্ধুরা ভিডিওটা এই অবধি। তো তোমাদের কেমন লাগলো লাইক এবং শেয়ার করো এবং কমেন্ট করে আমাকে অবশ্যই জানাও, আর কোনো অসুবিধা থাকলে আমাকে অবশ্যই জানাবে।